বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের কেমিস্ট্রিতে ষষ্ঠ অধ্যায়ের দুইটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যৌগের মৌলের শতকরা সংযুতি। এখন আমি কয়েকটা যৌগ লিখতেছি, একটু লক্ষ্য করো। একটা হলো HClO4 পারক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, K2Cr2O7। এই তিনটা যৌগ লিখেছি। যৌগ জিনিসটা কি তা তো তোমরা নিশ্চয়ই পড়েছ। এখন এই যে যৌগের শতকরা সংযুতি আমরা নির্ণয় করব। এখন আমি তোমাদেরকে পারক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করে দেখাবো। তোমরা সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এই দুইটার শতকরা সংযুতি বাসায় বসে বের করবা এবং আমি যে নিয়মটা ফলো করব তোমরা সেই নিয়মটা ফলো করার চেষ্টা করবা। প্রথমে আসো শতকরা সংযুতি কি, অর্থাৎ কোন যৌগের 100 ভাগের মধ্যে ওই মৌলগুলা কতটুকু বা কি পরিমাণ আছে তা হলো ওই মৌলের শতকরা সংযুতি। এই সংযুতি যদি নির্ণয় করা আমরা শিখি, এই শতকরা সংযুতির মাধ্যমে আমরা কোনো মৌলের স্থূল সংকেত, আণবিক সংকেতের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। তবে এই স্থূল সংকেত, আণবিক সংকেত এবং শতকরা সংযুতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা কমন ফ্যাক্টর, সেটা হলো যে জানতে হবে যেমন এই নির্দিষ্ট মৌলগুলা, এখানে যে মৌলগুলা রয়েছে তার পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরটা আমাদেরকে জানতে হবে। তাহলে এসো আমরা শতকরা সংযুতি নির্ণয় করা শিখি। সমাধান: প্রথমে যে যৌগের শতকরা সংযুতি নির্ণয় করব তার আণবিক ভর বের করতে হবে। HClO4 এর আণবিক ভর H1 এবং ক্লোরিনের 35.5 যোগ অক্সিজেনের 16:4। এই আণবিক ভরটা আমরা যদি যোগ করি তাহলে এখানে আসে হলো 100.5। এবার দেখো একেবারে সহজ পদ্ধতি, এত ভাগ HClO4 এ হাইড্রোজেন আছে, এক ভাগ HClO4 এ হাইড্রোজেন আছে 1/100.5। সুতরাং এখানে হাইড্রোজেনের পরিমাণটা হলো আমরা 100 ভাগে, অর্থাৎ 100 ভাগ পারক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 100.1.5 এত ভাগ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর থেকে, তাহলে এখানে রেজাল্ট আছে 0.995 ভাগ। অর্থাৎ এই পারক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমরা পেলাম কত? 0.995। যদি এখানে পার্সেন্টেজটা না লিখতাম শতকরা, তাহলে এখানে শতকরা দিয়ে দিতাম। এবার আমরা শতকরা সংযুতির ক্ষেত্রে রয়েছে ক্লোরিন এবং অন্য যে মৌলগুলো আছে আমরা সেগুলো বের করি। একটু লক্ষ্য করো, এবার আমরা যাচ্ছি তো ক্লোরিনের শতকরা সংযুতি অনুরূপভাবে ক্লোরিনের শতকরা সংযুতি একটু যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখো
এই পারকোলিক অ্যাসিডের মোট ভরটা রয়েছে নিচে, এখানেও নিচেই থাকবে একই রকম। এখানে রয়েছে হাইড্রোজেনের ভর ছিল, যখন হাইড্রোজেন বের করছি এখানে ক্লোরিনের ভরটা থাকবে, ক্লোরিনের ভর হলো 35.5 আর এখানে 100। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এর পরিমাণ আসে 35.3, 35.3। এবং অক্সিজেনের শতকরা সংযুতি সেম টু সেম, এবং অক্সিজেন ছিল কত 64 ইন্টু 100। যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটা আসে, একটু দেখো, তাহলে আসলে 63.7, 63.7%। তো আমরা শতকরা সংযুতিগুলো পেলাম। আমি আবার তোমাদেরকে বলছি, এই একই রকম করে তোমাদেরকে দুইটা যৌগ দেওয়া হয়েছে, তার শতকরা সংযুতিগুলো তোমরা বের করার চেষ্টা করবা। আমি এখন তোমাদেরকে এই শতকরা সংযুতির মাধ্যমে কিভাবে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করা যায় সেই ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো। প্রথমে আসো, স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা কি। স্থূল সংকেত এবং আণবিক সংকেত, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। বেনজিন, লক্ষ্য করো, বেনজিনের সংকেত হলো C6H6। এখন এই বেনজিনে দেখো পরমাণু আছে, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। তাই পরমাণুর অনুপাত হলো, সরল অনুপাত কত 6:1, 6 6 উঠে গেল 1:1। তাহলে তার স্থূল এই এই যদি 1 দিই তাহলে CH হয়। এটা হলো তার স্থূল সংকেত, আর এটা হলো অরিজিনাল যে সংকেতটা আছে সেটা হলো তার কি আণবিক সংকেত। কোন যৌগের অণুতে পরমাণু সমূহের সরল অনুপাত প্রকাশ পায় সেটাকে বলা হয় স্থূল সংকেত। পরমাণু সংখ্যার সরল অনুপাত, এটা যে সরল অনুপাত প্রকাশ পেয়েছে সেটা কি স্থূল সংকেত। আচ্ছা, প্রকৃত সংখ্যা কিন্তু এখানে প্রকাশ পায় না। আর কোন যৌগের অণুতে পরমাণু সমূহের সম্পূর্ণ যে পরমাণু সমূহ প্রকাশ করা এবং প্রকৃত সংখ্যা প্রকাশ করে সেটা হলো কি তার আণবিক সংকেত। তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে আণবিক সংকেত এবং স্থূল সংকেত। এবার তাহলে আমরা স্থূল পরীক্ষা অনেক সময় আসে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের পার্থক্যটা দেখো। তাহলে মূল পার্থক্য হলে এখানে দেখো আণবিক সংকেতে পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে, স্থূল সংকেতে কিন্তু পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, উহার সরল অনুপাত প্রকাশ করে। এই জিনিসটা যদি আমরা সংজ্ঞাটা বলি এবং উদাহরণ দিই তাহলে মোটামুটি পার্থক্য হয়ে গেল। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো স্থূল সংকেত নির্ণয় এবং তারপরে আণবিক সংকেত নির্ণয়। একটু খেয়াল করবা, এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা আসে। তো এবং এটা জানা দরকার, কেমিস্ট্রি জানতে এটা অবশ্যই জানা দরকার। একটি যৌগের শতকরা, আমি একটা অঙ্ক দেখি, 1 নম্বর একটা অঙ্ক। একটি যৌগে শতকরা সংযুতি, ওখানে যে মৌলগুলো আছে তার সংযুতি আছে নাইট্রোজেন 36.8% এবং এটার মধ্যে আছে অক্সিজেন আছে 63.2%। এই দুটার মৌল আছে। এখন যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। স্থূল সংকেত, এটা কোয়ার দিয়ে দেখি, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। খ, যৌগটির
বাষ্প ঘনত্ব 38 হলে উহার আণবিক সংকেত নির্ণয় করো। আমরা দুটো অঙ্ক পেলাম, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করো। প্রথমে আমরা দেখাবো স্থূল সংকেত, তারপরে আমরা দেখাবো আণবিক সংকেত নির্ণয়। একটু খেয়াল করো, এখানে বাষ্প ঘনত্ব একটা ওয়ার্ড লেখা আছে, আমরা সেটা আগে দেখিয়েছি কি বাষ্প ঘনত্ব কি। তো আজকেও একবার বলবো, এই কয়ের সমাধান একটু মনোযোগ সহকারে দেখবে। একটা অঙ্ক যদি ভালোভাবে পারা যায়, আমার বিশ্বাস স্থূল সংকেত আণবিক সংকেতের সমস্ত অঙ্কগুলো পারা যাবে। এটা হলো একটা ধারাবাহিক সিস্টেমে এগুলো করা হয়। তো বেশ কয়েকটা সিস্টেম আছে, এখন তুমি সর্বোচ্চ সিস্টেমটা ফলো করবা। এটা ছক এঁকে করা যায়, এটা লেখে লেখে করা যায়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা প্রক্রিয়া দেখাবো, এটা ধাপ দেব। 1 নাম্বার ধাপে তুমি কি করবা এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে 1 ধাপে কি করব, 2 ধাপে কি করব, 3 ধাপে কি করব, 4 ধাপে কি করব, সেটা একটু খেয়াল রাখতে হবে। যৌগে নাইট্রোজেন ও অক্সিজেন আছে 36.8 যোগ 63.2% সমান সমান 100%। তাহলে একটা কথা ক্লিয়ার যে যৌগে কত, অর্থাৎ ইহাতে অন্য কোনো মৌল নেই, ইহাতে অন্য কোনো মৌল নেই। এখন প্রশ্ন করতে পারে এটা কেন বাইর করবে, 100 তে আছে বোঝাই যাবে শতকরা সংযুতি। না, সেটা নাও থাকতে পারে, এই জন্য এই ধাপটা ফলো করতে হবে। 2 নাম্বার ধাপ, এই প্রত্যেক শতকরা সংযুক্তিকে মৌলের, দেখো প্রত্যেক শতকরা সংযুতিকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ভাই। উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। তাহলে দ্বিতীয় স্টেপ কি, প্রত্যেক শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখন যদি তুমি বলে যাও দ্বিতীয় স্টেপ, তাহলে তো তুমি ভুল করবেই। তার মানে কি, তার নাইট্রোজেন শতকরা সংযুতি আছে 36.8, পারমাণবিক ভর হলো কত, 40। এখন এটা রেজাল্ট কত আসে একটু দেখো, সেটা তোমাকে নাইট্রোজেনে আসে হলে 2.63, ক্যালকুলেটর দিয়ে দাও 2.63। অক্সিজেন এটা আসে কত, 63.2, পারমাণবিক ভর হলো 16, তাহলে এটা আসে হলো 3.94, এটা আসলে 3.94। ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে, দেখো 3.94। আমরা দুটো স্টেপ পেয়েছি, দেখো সামান্য একটা কাজ করেছি, যোগ করেছি। 100% হলে কি হবে, পরবর্তী অঙ্কে আমি একটা দেখাবো যে 100% না হলে কি হবে। দ্বিতীয় স্টেপ হলে প্রত্যেক শতকরা সংযুতিকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তাই না? ভাগ করার পর কি হয়েছে সে পরের কথা, রেজাল্টগুলো আমরা পেয়ে গেছি। এবার তৃতীয় স্টেপটা একটু দেখো, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করতে হবে। এই দুটো ভাগফল পেয়েছি, দুইটার মধ্যে ক্ষুদ্রতম নিশ্চয়ই এইটা দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি কথাগুলো তোমাদের মনে রাখার জন্য, বাংলা কথাগুলো না লিখলে হয়। 3 নাম্বার স্টেপ, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে পায়। ভাগ করো, নাইট্রোজেনের ক্ষেত্রে 2.63, ক্ষুদ্রতম ভাগফল 2.63, ভাগ করলে আসে 1। বাট অক্সিজেনের ক্ষেত্রে 3.94, ক্ষুদ্রতম ভাগফল আসে 2.63, এটাকে ভাগ করলে নিয়ার অ্যাবাউট 1.51 আসে। তো এইবার লক্ষ্য করো, আমরা পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম, এটা একটা, এটা হলো 1.5। তাহলে লক্ষ্য করো
এবার আমরা যদি দেখি যে সুতরাং এতে 4 নম্বর ধাপ, যৌগটির স্থূল সংকেত। 4 নম্বর যৌগটির স্থূল সংকেত। আমরা পরমাণু সংখ্যা পেয়েছি, তো স্থূল সংকেত তো পাবোই। কিভাবে পাবো? নাইট্রোজেন আছে 1 লাখ দিলাম, অক্সিজেন আছে 1.5 দিলাম। সাধারণত একটা লেখা লাগে না, আমরা মুছে দিলাম। এবার লক্ষ্য করো, এই যে 1.5 পরমাণু সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে পরমাণু সংখ্যা ভগ্নাংশ যদি না হয় তাহলে পূর্ণ সংখ্যা নিতে হবে, কাছাকাছি পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু পরমাণু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সুতরাং নাইট্রোজেন ও অক্সিজেন এর পরমাণুর অনুপাত আমরা এটাকে পূর্ণ সংখ্যা নেব 1:1.5, এটা বা 2 দ্বারা গুণ, কাছাকাছি এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব। ছোট থেকে সর্বনিম্ন সংখ্যা দ্বারা গুণ করলে যে এটা পূর্ণ সংখ্যা আছে, এটা আসে কত 2:3, আমি 2 দ্বারা গুণ করলাম, পূর্ণ সংখ্যা হয়ে গেল। সুতরাং যৌগটির প্রকৃত স্থূল সংকেত কি দাঁড়ালো বলতো? নাইট্রোজেনের 2টা, অক্সিজেনের 3টা, এটা হলো প্রকৃত স্থূল সংকেত। একটু খেয়াল করে, এখান থেকে একটু খেয়াল করার বিষয় আছে, যৌগটির স্থূল সংকেত আছে, এখানে ভগ্নাংশ চলে আসছে। আমি বলেছি পরমাণু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, যেহেতু পরমাণু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, নাইট্রোজেন অক্সিজেনের পরমাণুর অনুপাত হবে 1:1, এটা আছে, কিন্তু এটাকে কাছাকাছি এক ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করব। সবচেয়ে নিম্নতম ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা আসে, সেরকম পরমাণু সংখ্যা এটাকে তৈরি করে নিতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এটা আনতে হবে। এখন দেখো, এটাকে যদি পূর্ণ সংখ্যা আনতে হলে তোমাকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে পূর্ণ সংখ্যা হবে, 6 দিয়ে গুণ করলো তাহলে পূর্ণ সংখ্যা হবে, বাট তোমাকে সবচেয়ে নিম্নতম ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এটা যেহেতু নিম্ন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটাই হলো স্থূল সংকেত, সেটা স্থূল সংকেত বের করলাম। এবার আমরা 4টা ধাপে পড়ছি। আমি 1 নম্বর বলি। প্রথমেতে যোগগুলোকে যোগ করে দেখেছি যে 100% আছে কিনা। 100% নাই মানে ইহাতে অন্য কোন আছে, যেহেতু অন্য কোনো মৌল নেই। তারপর 2 নম্বর ধাপে কি করেছি বলতো? প্রত্যেক শতকরা শব্দটিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিয়েছি। 3 নম্বর ধাপে কি করেছি? ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে আমরা ভাগ করেছি। স্থূল সংকেত পেয়েছি, একটু ঝামেলা হয়েছে। যদি স্থূল সংকেতটা পূর্ণ সংখ্যা হতো তাহলে আর কোনো ঝামেলা ছিল না, শেষ। যেহেতু এটা ভগ্নাংশ আছে, পরমাণু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তাই এটাকে পূর্ণ সংখ্যা করেছি এবং প্রকৃত স্থূল সংকেতটা বের করতে পেরেছি। তো এবার আসো আণবিক সংকেত আমরা বের করব। খ নাম্বারের অ্যানসারটা আমরা দেখাবো তোমাদেরকে। তবে খ নাম্বার করতে হলে অবশ্যই কয়ের যে কাজগুলো করেছি সেগুলো করার পরে যে খ শুরু করতে হবে। ক থেকে যেগুলো পাইছি, খ নাম্বার সমাধান। তাহলে ক থেকে পাই যৌগটির স্থূল সংকেত N2O3, এটা স্থূল সংকেত ক থেকে পেয়েছি। ধরি যৌগটির আণবিক সংকেতটা আমরা ধরি, এখানে 2 দ্বারা গুণ না হয় 3 দ্বারা, আমি আগেই বলছি 4 দ্বারা হতে পারতো, জোর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেই হতো। তো এই সর্বোচ্চ কত হতো সেটার জন্য আমি n ধরেছি। দেয়া আছে কি দেয়া আছে? যৌগটির বাষ্প ঘনত্ব, যৌগটির বাষ্প ঘনত্ব 38। সুতরাং যৌগটির আণবিক ভর 38 × 2 সমান 76। এখন প্রশ্নটা হলো, আমরা জানি বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পাওয়া যায়, অর্থাৎ
এই দেখো N2O3 এত এর আণবিক ভর কত 76 বা এই নাইট্রোজেনে আছে কত 14 * 2 প্লাস এটা 2 অক্সিজেন 16 * 3 হোল n এই আণবিক ভর সমান 76। তো একটু লক্ষ্য করো আমরা যদি এটা নিয়ে যাই উপরে তাহলে এই নিচের লাইন থেকে দেখো এটাকে যোগ করলে আসে 76 n = 76 বা n = 76/76 সুতরাং n = 1। সুতরাং যৌগটির আণবিক সংকেত কি ছিল বলতো আমরা ধরছি N2O3 হোল n। এখন n এর মান যেহেতু পেয়ে গেছি তাহলে n এর মান 1 লিখে দিই বা 1 দ্বারা এগুলোকে গুণ করলে যা আছে তাই থাকে, অর্থাৎ স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই যে হবে সবসময় এমন কিন্তু কথা নেই। স্থূল সংকেত আণবিক সংকেত একই হতে পারে নাও হতে পারে। তোমরা এই ধরনের কিছু প্র্যাকটিস করবা তোমরা। এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, একটু লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক এবং এটা একটু ব্যতিক্রমী কয়েকটা রুলস আছে সেগুলো বোঝানোর জন্য আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাতে চাই। সেই অঙ্কটা একটু দেখো। অর্থাৎ শতকরা সংযুতি যদি দেওয়া থাকে তারপরে যে একটু ঝামেলা হয় একটি যৌগে, একটু উদাহরণ দিয়ে দেখো 2 নাম্বার। একটি যৌগে কপার Cu কপার আছে 25.45%, কপার আছে 25, সালফার আছে 12.83%, তারপর আছে হাইড্রোজেন আছে 4%, এই কয়টা মৌল দেওয়া আছে, হাইড্রোজেন আছে 4%। এখন যৌগে কপার আছে 25.45%, সালফার আছে 12.83% এবং হাইড্রোজেন আছে 4%। যৌগে সব কয়টি হাইড্রোজেন ক্লাস পানি গঠন করে, প্রশ্ন নেই এটা। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। আমরা একটু ধৈর্য ধরে একটু দেখব এখানে পার্থক্যটা কি। আমাদের সমাধানের ক্ষেত্রে 1 নাম্বার ধাপ কি ছিল, সবগুলোকে যোগ করে দেখব 100% হয় কিনা। যৌগে কপার, সালফার ও হাইড্রোজেন আছে, একটু যদি দেখি 25.45 12.83 যোগ 4%, এটাকে আপনি একটু ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে যদি দেখো 25.45 যোগ 12.83 যোগ 4 ইকুয়াল টু হলো 42.28%। একটু লক্ষ্য করো তাহলে 100 ভাগ তো হয় নাই, তাহলে ইহাতে অন্য একটা মৌল আছে কিভাবে বুঝবো। দেখো ক্লাস পানি গঠন করে, এখানে প্রশ্ন আছে ক্লাস পানি গঠন, পানি যখন গঠন করবে তাহলে নিশ্চয়ই অক্সিজেন লাগবে, ঠিক অক্সিজেনের শতকরা সংযুতি এখানে দেওয়া নেই। তাহলে সুতরাং যৌগে অক্সিজেন আছে একটু খেয়াল করো, টোটাল 100 থেকে বিয়োগ করে 42.28% যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মাইনাস 100 ইকুয়াল টু আসলে এটা আসলে 57.72% আমরা পেলাম। এবার লক্ষ্য করো এরকম আমি যে কথাটা আগেই বলেছিলাম যে অনেক সময় এটা যোগ করে দেখতে হবে, 100 নাও হতে পারে, আর বের করে মানে অন্য যে মৌলটা আছে তা বের করার একটা ক্লু অবশ্যই
প্রশ্নে দেওয়া থাকবে, সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। এবার 2 নাম্বারটা, প্রত্যেক শতকরা সংযুতিকে, আমার মনে না লাগলেই হয়, কারণ তোমরা তো জানো, আমি মুখে বলে যে প্রত্যেক শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আগে যে স্টেপটা লিখেছি ওটাই, তো আমরা ভাগ করে দিই, আর লিখলাম না। এখানে আছে কপার আছে 25.45 ডিভাইডেড বাই কপারের 63.5, পারমাণবিক ভর হলে 63.5। এটা মনে রাখতে হবে বা জেনে নিতে হবে। কপারে পেলাম, ভাগ করলে আসে 0.4। এবার আসো সালফার, এটা আছে 12.83, সালফারের পারমাণবিক ভর হলে 32, পারমাণবিক ভর হলে 32। এটা যখন ভাগ করি এটাও আসে 0.4, দুটোই 0.4 আসে, একইবার আসতেই পারে, অসুবিধার কোনো কারণ নেই। এবার আসো অক্সিজেন, অক্সিজেন আছে হলে, আচ্ছা হাইড্রোজেন নাও আগে, হাইড্রোজেন আছে হলো 4 ডিভাইডেড বাই 1 সমান 4, এবং অক্সিজেন আছে হলে 57.72% ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু আছে, এটা আছে 9, এটা আছে 3.61, 3.61। তো যদি আমরা লক্ষ্য করি এখানে দ্বিতীয় স্টেপে পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করেছি। এবার তৃতীয় স্টেপে আমাদের কি করতে হবে সেটাও তোমরা জানো, কি করতে হবে তোমরা বলো। সেটা হলে প্রত্যেক ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করতে হবে। এই কথাটা বাংলায় লিখে দাও, প্রত্যেক ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে পাই। ক্ষুদ্রতম ভাগফল দ্বারা বা প্রাপ্ত ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে পাই। তাহলে কপার কি আসে, এই ক্ষুদ্রতম ভাগফল 0.41, সালফার কি আসে 0.4, এটা ভাগফল 0.4, এটাও আসে 1। হাইড্রোজেন আসে 4 ডিভাইডেড বাই 0.4, এটা আছে 10। বাট অক্সিজেন, এটাকে যদি ভাগ করে 3.61, এটা আছে 0.4 দ্বারা ভাগ করলে এটা আসে 9। অক্সিজেন পেলাম আমরা 9, সালফারের 1, কপারের 1, সালফারের 1, হাইড্রোজেন 10 এবং অক্সিজেন পাইলাম 9। এবার হলো আমাদের মূল গঠন, কিভাবে আমরা এই সংকেতটা লিখবো। অনেকেই এটা বিচলিত হয়ে যায়, এই ধরনের সংকেত আসলে কিভাবে ক্লাস পার্টি গঠন করে কিভাবে লেখে, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। সুতরাং যৌগটি স্থূল সংকেত, যেহেতু প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা এসেছে বা নিয়ার আবার পূর্ণ সংখ্যা আসলেই হয়, তো আমরা পূর্ণ সংখ্যাকে আমাদের অনুপাত দেখানো না দেখালেও চলবে। তো এবার লক্ষ্য করো, আমাদের এখানে বলছে যে হাইড্রোজেন আছে 10টা, তাহলে 10টাই ক্লাস পানি গঠন করবে। সকল হাইড্রোজেন ক্লাস পানি গঠন করে, তা হাইড্রোজেনে আমি পানির সংকেতটা আগে লিখি। হাইড্রোজেন আছে 10টা, তাহলে এখানে দিলাম 5, 5 দুগুণে 10 হাইড্রোজেন হলো। অক্সিজেন রয়ে গেল কয়টা, 5টা। তো অক্সিজেন আছে কয়টা, 9টা, আর রইল কয়টা, 4টা। তাহলে 4টা অক্সিজেন এখানে দিয়ে দাও। এরপরে রইল কপার, রইল একটা, সালফার রইল একটা। তাহলে কি দাঁড়ালো, কপার সালফেট ডট 5 পর্যন্ত, এই ডট দ্বারা ক্লাস পানি নির্ধারণ করা হয়। আমি আবার বলছি কিভাবে লিখছি, একটু মনোযোগ সহকারে দেখো। ক্লাস পানি গঠনে হাইড্রোজেন হলো পানি গঠন করছে, হাইড্রোজেন যেহেতু সকল হাইড্রোজেন পানি গঠন করবে, তো 10 বাড়াতে হলে এখানে 5 দ্বারা গুণ করতে হবে। তো সাথে সাথে অক্সিজেন হয়ে গেল কয়টা, 5টা। তো কপার হলো একটা, সালফার একটা, অক্সিজেন আছে কয়টা, 5টা গেল, বোট হলো 9টা, রইল 4টা। এইটার নাম হলো কপার সালফেট ডট 5 পানি, এটাকে তুতে বা কপার সালফেট 5 পানি, এটা বলা হয় ক্লাস পানি গঠন করে। এভাবে তোমাদের ভিন্ন ভিন্ন নিয়মে দু একটা অন্য কোনো রকম থাকতে পারে। আবার শতকরা সংযুতি ছাড়াও কিন্তু স্থূল সংকেত আণবিক সংকেত বের করতে পারে যায়। সেক্ষেত্রে তোমাদের একটা ক্লু দেওয়া থাকবে এরকম, যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ কোনো মৌলের শতকরা পরিমাণ দেওয়া আছে, ওই নির্দিষ্ট পরিমাণ মানে 100% কত ভাগ আছে সেটা বের করে নিতে হবে, অর্থাৎ শতকরা সংযুতি বের করে নিলেই ভালো হয়। বা পরমাণু সংখ্যা দেওয়া যেতে পারে। এরকম বিভিন্ন টাইপের অঙ্ক আছে, তোমরা টেস্ট পেপারে পাবে বা তোমাদের মেইন বই যেগুলো আছে সেগুলো সলভ করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো দেখাবো এই অধ্যায়ে। তোমরা মনোযোগ সহকারে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত। তোমাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদেরকে আমি সব আমার কারেন্ট ভিডিওগুলো তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।